নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুমে আমার নবম শ্রেণীর ছেলে মেয়েদের স্বাগত জানাই। আমি সংহিতা চক্রবর্তী, বেথুন কলেজিয়েট স্কুলের বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষিকা। আজ তোমাদের সঙ্গে আমি পড়ব একটি কবিতা। তোমাদের পাঠ্য বই সাহিত্য সঞ্চয়নের ৪৪ পৃষ্ঠায় যে কবিতাটি আছে, আবহমান, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা আবহমান আমরা পড়ব। তো এই যে আবহমান কবিতাটি আমরা আজকে পড়ব, কি ভাবে পড়ব, কেমন ভাবে পড়ব, চলো সেই পরিকল্পনাটি তোমাদের সঙ্গে একটু ভাগ করে নিই। প্রথমে আমরা জেনে নেব যে যিনি লিখেছেন, কবি, শতবর্ষ জয়ী কবি। এবছর আমরা তার শতবর্ষকে স্পর্শ করেছি। আমাদের সৌভাগ্য, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, তার লেখা এই কবিতাটি পড়ছি। তার সম্পর্কে চলো আগে একটু জেনে নিই। এবং তারপরে পড়ব উৎস, অর্থাৎ কবিতাটি কোথা থেকে পেয়েছি। তারপর কবিতার সার সংক্ষেপ আমরা জেনে নেব এবং এমন নামকরণ কেন, আবহমান, এই নামটা কেন দিলেন কবিতার, সেটা জানব। তারপর পুরো কবিতার স্তবকগুলিকে ৩টি পর্যায়ে ভাগ করে আমরা পাঠ করব আর কবিতার ব্যাখ্যা ও তার আলোচনা করব। সব শেষে করব সম্ভাব্য প্রশ্নোত্তর। যেরকম ধরনের প্রশ্ন প্যাটার্ন আসতে পারে সেই ধরন অনুযায়ী আমরা প্রশ্নের উত্তর আলোচনা করব। তাহলে সবার আগে আমরা চলে যাই কবি পরিচিতিতে। আমরা জেনে নিই কবি সম্পর্কে। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, তোমরা দেখতে পাচ্ছ তার আঁকা, মানে তাকে আঁকা হয়েছে এখানে, তার ছবি, তার প্রতিকৃতি এবং তার স্বাক্ষর আমরা দেখতে পাচ্ছি। তার জন্ম ১৯২৪ সালে। এবছর ১৯শে অক্টোবর আমরা এই শতবর্ষ জয়ী কবিকে শ্রদ্ধা জানাতে পেরেছি। এবছরটা তাঁর শতবর্ষ চলছে। তার জন্মস্থান বাংলাদেশের ফরিদপুর জেলা। সত্যযুগ পত্রিকার সাংবাদিক রূপে তিনি কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত হন। বহুদিন তিনি আনন্দমেলা সম্পাদনার দায়িত্ব পালন করেছেন। বাংলা কবিতার জগতে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী অত্যন্ত জনপ্রিয় নাম। তাঁর কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে নীল নির্জন, অন্ধকার বারান্দা, কলকাতার যিশু প্রভৃতি। উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছেন এবং ২০১৮ সালে তিনি প্রয়াত হয়েছেন। আমরা কবি সম্পর্কে জানলাম। তোমরা যারা আমার ক্লাস 9-এর ছেলে মেয়ে, নিশ্চয়ই আনন্দমেলা পড়ো। আনন্দমেলার সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং আমরা যখন তোমাদের বয়সে ছিলাম তখন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আনন্দমেলার সম্পাদনা করেছেন। সেই সময়ে আমরা তার লেখা সরাসরি পড়তাম, পড়ি আজও, নিশ্চয়ই তোমরাও পড়ো। তো আমরা আজকের এই কবিতাটি, পাঠ্য কবিতা, এই কবিতাটি কোথা থেকে পেলাম, তার কোন কাব্যগ্রন্থ থেকে কিভাবে পেলাম সেটা একটু জেনে নি চলো। আবহমান কবিতাটির রচনাকাল ১৮ই ভাদ্র ১৩৬৫ বঙ্গাব্দ। আবহমান কবিতাটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের ৩০ সংখ্যক কবিতা। তোমরা পাশে দেখতে পাচ্ছ অন্ধকার বারান্দা, কবির এই কবিতার কাব্যগ্রন্থটির প্রচ্ছদ। তো এই কাব্যগ্রন্থে আমরা কবিতাটি পেয়েছি, তার ৩০ সংখ্যক কবিতা এটি। এবার চলো আমরা কবিতাটির সার সংক্ষেপ একটু জেনে নিই। শিকড়ের সন্ধানে মানুষের যাত্রা চলতেই থাকে। একদিন গ্রাম বাংলার মানুষ তার বসতি তৈরি করেছিল গভীর অনুরাগে। নাগরিক জীবনের আগ্রাসনে সেই গ্রামীণ সভ্যতা অনেকটাই বিবর্ণ হয়ে গিয়েছে। মানুষ শহরমুখী হয়েছে, কিন্তু তবুও প্রকৃতির টানে, গ্রাম্য সভ্যতার টানে মানুষ বারবার ফিরে আসে। দমবন্ধ করা জীবন থেকে মুক্তি পেতে মাটিকে, হাওয়াকে ভালোবেসে মানুষ এসে দাঁড়ায়
তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ঐতিহ্যের কাছে, যেখানে জীবন কথার নোটে গাছটি বুড়িয়ে গেলেও মুড়িয়ে যায় না, কারণ প্রকৃতি একইভাবে সেখানে নিজেকে মেলে রাখে। জীবন একইভাবে সহজ ছন্দে বয়ে যায়। প্রকৃতি আর জীবনের বহমানতার পাশে শিকড়ের সন্ধানে মানুষের এই ফিরে আসবার বাসনাও বজায় থাকে। সারাদিন ঘাসের গন্ধ মাখা, রাতে তারায় তারায় স্বপ্ন এঁকে রাখা চলতেই থাকে। ছোট ছোট দুঃখ যন্ত্রণা নিয়ে জীবন সেখানে অমলিন থাকে। বাগান থেকে তার হারিয়ে যায় না কুন্দ ফুলের হাসি। আলো ছায়ার খেলা চলে একইভাবে। ছুটে আসে সন্ধ্যার সময় নদীর হাওয়া, আর এভাবেই সেখানে খুঁজে পাওয়া যায় বেঁচে থাকার ঠিকানা। যেখানে লাউ মাচার পাশে সন্ধ্যার বাতাসে দুলে চলেছে ছোট্ট একটা ফুল, সহজ আর সুন্দর সেই চিরন্তনতা। তো এই যে আমরা পড়লাম গোটা কবিতাটি সম্পর্কে তার সারসংক্ষেপ গদ্যাকারে পড়লাম। তো নামকরণ আবহমান কেন দিলেন? সারসংক্ষেপ পড়তে পড়তে আমাদের মনে হতে পারে যে ঠিক আছে পড়লাম, কিন্তু আবহমান কেন? কবিতাটি আমরা পড়ব, আমরা নিশ্চয়ই অনুভব করব কেন আবহমান, খুঁজব তাকে। তার আগে একটু জেনে নি নামকরণ কেন। তোমরা জানো যে যে কোনো সাহিত্যকৃতি, তা কবিতা হতে পারে, গল্প হতে পারে, উপন্যাস বা নাটক হতে পারে, তার নামকরণে থাকে কবি বা লেখক বা নাট্যকারের বিশেষ একটি ইচ্ছা। তা হলো নামকরণ দিয়েই যেন তা দরজা খোলা হয়, অর্থাৎ বিষয়বস্তু সম্পর্কে খানিকটা ধারণা দেওয়া যায়, ইঙ্গিতে বলা যায় পাঠককে, শ্রোতাকে কি নিয়ে তিনি বলতে চলেছেন। তো এই নামকরণ বিভিন্নভাবে হয়ে থাকে। হতে পারে কবিতা, গল্প, নাটক ইত্যাদি যে সাহিত্যকৃতিটা আমরা পড়তে চলেছি তার বিষয়বস্তুকে নিয়ে বা তার কেন্দ্রীয় চরিত্রকে নিয়ে, অথবা ভাব ব্যঞ্জনা। তো আমরা দেখি আবহমান নামকরণের ভিতর আমরা কি পেলাম, কিভাবে নামকরণ হলো। আবহমান শব্দটির আক্ষরিক অর্থ হলো ক্রমাগত বা চিরপ্রচলিত। সহজ কথায় যুগ যুগ ধরে একইভাবে চলে আসা যে কোনো কিছুকেই আবহমান বলা হয়। আবহমান কবিতায় কবি গ্রাম বাংলার মানুষের প্রকৃতির ছায়ায় লালিত জীবনের চিরন্তন ছবিকে নিপুণ তুলিতে এঁকেছেন। সুদূর অতীতে মানুষ সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাকে ভালোবেসে এখানে বসতি স্থাপন করেছিল। আবহমান কবিতায় লাউ মাচার দোদুল দোলা লাউ ফুলের প্রতীকের মধ্যে দিয়ে সেই সহজ সুন্দর গ্রাম জীবনকেই তুলে ধরা হয়েছে। জন্মভূমিতে ঘর ফিরতি কবি এই লাউ মাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন, কেননা সেখান থেকেই নাগরিক জীবনে ক্লান্ত মানুষ খুঁজে পেতে পারে শান্তির নিঃশ্বাস। মাটি আর হাওয়াকে ভালোবেসে মানুষ তাই গিয়ে দাঁড়ায় সেই প্রকৃতির কাছে। সমস্ত দিন ঘাসের গন্ধ মেখে আর সারা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে মানুষ প্রকৃতির সঙ্গে একাত্ম হয়। অসংখ্য বাধা বিপত্তির মধ্যেও এদেশের মানুষ প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে হাসি মুখে দু চোখে নবীন জীবনের স্বপ্ন এঁকে বংশানুক্রমে তার জীবন প্রবাহকে সচল রেখেছে। এই গ্রাম্য প্রকৃতির দ্বারা লালিত জীবন থেকেই সুখ খুঁজে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে চলে নাগরিক জীবনের ক্লান্ত মানুষ। যুগ যুগ ধরে বয়ে চলা গ্রাম বাংলার জীবন, প্রকৃতি আর তার কাছে মানুষের বারবার ফিরতে চাওয়ার আকুলতাকে এই কবিতায় নিপুণভাবে তুলে ধরেছেন কবি। তাই বলা যায় কবিতার আবহমান নামটি অসাধারণ ব্যঞ্জনাধর্মী এবং যথাযথ। তাহলে চলো আমরা কবিতাটি সরাসরি পড়ি, নিজেরা পড়ি।
সারসংক্ষেপ বা নামকরণ পড়ে আমাদের যেটুকু আগ্রহ তৈরি হলো মনে, আমরা কবির লেখনীতে তাকে খুঁজে ফিরি, আমাদের পাঠ্য কবিতাটি পড়ি। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা আবহমান। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। কে এইখানে এসেছিল অনেক বছর আগে, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে, এই হাওয়াকে আমার ভালোবাসে। ফুরোয় না তার, কিছুই ফুরোয় না, নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। কবিতাটির প্রথম স্তবক পড়লাম। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। এই শব্দবন্ধ দিয়ে 4টি লাইন, শব্দবন্ধ বলবো না, বাক্যবন্ধ 4টি লাইনের দিয়ে কবিতাটি শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই লাইনগুলি বারবার ঘুরে ফিরে এসেছে কবিতার মাঝখানে। কবিতাটি মানুষকে তার উৎসের কাছে ফিরতে বলছে। একসময় আমরা জানি, আমাদের ছেলেমেয়েরা যারা শুনছো, ক্লাস 9-এ পড়ো, তোমরা তো ইতিহাস পড়েছো, তোমরা জানো যে একসময়ে সভ্যতার আদিম যুগে মানুষ ছিল অরণ্যচারী, সে গুহায় বাস করত। তারপর সে গোষ্ঠীবদ্ধ জীবনেও গুহায় বাস করত। একটা সময় তার মনে হলো যে না, এভাবে নয়, সভ্যতার দিকে এক পা এগিয়ে সে ঘর বাঁধা শিখল, গ্রাম্য সভ্যতার পত্তন হলো। তো সেই কথা দেখো অন্যভাবে এখানে বলা হয়েছে যে এইখানে তারা ঘর বেঁধেছিল, অরণ্যচারী মানুষ। কিন্তু ওই যে যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে, এটা তো একটা প্রতীক। কিসের প্রতীক? সহজ সরল নির্মল জীবনের কাছে মানুষের যুগে যুগে ফিরতে চাওয়া, নিজের শিকড়ের কাছে ফিরতে চাওয়া, সেই আকাঙ্ক্ষার কথা কবি বলেছেন। আমরা যাই করি না কেন, আমাদের উৎসের কাছে ফেরার আকুলতা আমাদের মনের ভিতর থাকে, আমরা সেখানে ফিরেই সব থেকে বেশি শান্তি পাই। তো এই যে যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, উঠান শব্দটা আমাদের কাছে অন্যরকম এক ভালো লাগা নিয়ে আসে। যারা আমরা বাড়িতে উঠান পেয়েছি অবশ্যই তাদের কাছে, কিন্তু আমার শহরের ছেলেমেয়েরা যারা অনেকেই ফ্ল্যাট বাড়িতে থাকো, বা নিজেদের বাড়িতেও রাস্তার পরেই শুরু হয়ে যায় বারান্দাটুকু, উঠানের অবকাশ সেখানে থাকে না। রাস্তা এবং বাড়ি এই দুইয়ের মাঝখানে খানিকটা খোলা চত্বর, খানিকটা খোলা জায়গা। সেই জায়গাটায় মানুষ পরস্পরের সঙ্গে, পাশের বাড়ির মানুষের সঙ্গে বা রাস্তার মানুষের সঙ্গে সেইখানে দাঁড়িয়ে ভাব বিনিময় করে, আদান প্রদান করে, বা মাথায় একটু খোলা আকাশ লাগায়, একটু খোলা বাতাস পায়। সেই ওই যে অবসরটুকু নাগরিক জীবন থেকে একদম হারিয়েই গেছে বলা যায়। এখন কটা বাড়িতেই বা উঠান থাকে, কিন্তু আমার গ্রামের ছেলেমেয়েরা নিশ্চয়ই এখনো উঠানের আস্বাদ পাও, সেই ভালো লাগা পাও। রোদে পিঠ দিয়ে বসে শুক্তার আনন্দ মেলা বা অন্য কিছু সন্দেশ পড়া বা পড়ার বই পড়া, অথবা সেলাই করা, গল্প করা, বা শীতের রোদ্দুরে বসে একটু একটু করে পাটালি খাওয়া কত আনন্দের বলো। লেপ কাঁথা রোদ্দুরে দেন মায়েরা, বড়ি আচার আমসত্ত্ব সেই উঠানে পড়ে। উঠান একটা ভীষণ সুন্দর জায়গা, যা ক্রমশ নাগরিক জীবন থেকে হারিয়ে যাচ্ছে, যেতে বসেছে, অনেক জায়গায় প্রায় মুছেই গেছে। তো সেই উঠানে ফিরে যেতে বলেছেন, কেননা এই উঠান গ্রাম জীবনের, গ্রাম্য সভ্যতার অঙ্গাঙ্গী ছিল একেবারেই। তো আর তোমাদের মনে পড়বে
গ্রাম শহর নির্বিশেষে, সহজ পাঠ তো সকলেই পড়েছ ছোট্টবেলায়। সেখানে রবীন্দ্রনাথের সেই যে কবিতা, ছায়ার ঘোমটা মুখে টানি, আছে আমাদের পাড়াখানি, পড়েছিলে না? সেখানে একটা লাইনে ছিল, আঙিনায় কানাই বলাই, রাশি করে সরিষা কলাই। গ্রামের মানুষ উঠানে গোলা বেঁধে তাদের বা উদ্বৃত্ত ফসল রাখেন, তাছাড়া ধান ছড়িয়ে দিয়ে শুকিয়ে নেন, এইভাবে ফসল শুকান। তো সেই যে ছবিটা, গ্রামের সঙ্গে উঠান জড়িত, তো সেই উঠানের কথা বলেছেন। অর্থাৎ নাগরিক জীবন থেকে, এই সভ্যতার ক্লান্তি থেকে, এই অবসন্নতা থেকে যেন সেই গ্রামের কাছে, যেখানে জীবনটা শুরু হয়েছিল সহজ সরল স্বাভাবিক স্বচ্ছন্দভাবে, সেইখানে যেন মানুষ ফিরে যায়। আর ফিরে গিয়ে কি দেখবে? ছোট্ট একটা ফুল দুলছে। কোথায়? লাউ মাচায়। এই ফুল শুধুমাত্র জীবনকে শৌখিনতায় মুড়ে দেওয়ার জন্য নয়। এই এই যে ফুল, তা একদিকে যেমন নান্দনিকতার প্রকাশ গ্রামের মানুষের, তেমনি গৃহস্থ মানুষের সমৃদ্ধির প্রকাশ। জীবনকে তারা রচনা করতে জানেন, নতুন করে গড়ে নিতে জানেন। তাই একেবারে মনের এবং শরীরের দুদিক থেকেই কিন্তু এই লাউ, কুমড়ো ইত্যাদি মাচা বা চালের উপরে একটু করে উঠে, চাল মানে যে ঘরটা, তার যে ছাদ, তার উপর দেখবে ওই রকম ভাবে লাউ কুমড়ো ফুলে আছে, ফলে ফলে আছে। তো সেইটা, সেই সমৃদ্ধির কথা, সেই গৃহস্থ গৃহী মানুষের নিজস্ব একান্ত জীবনের কথা স্বপ্ন দেখিয়েছেন কবি। বলেছেন, যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে। ঘরে ঢুকে যাস না, একটু একটু করে নিজের শিকড়কে চেনো, নিজের শিকড়ের কাছে ফেরো। আর কি বলেছেন? কে এইখানে এসেছিল অনেক বছর আগে, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে। গ্রাম্য সভ্যতায় মানুষ ঘর বাঁধতে এসেছিল যখন, অরণ্যচারী মানুষ তো এসেই ছিল প্রথম গ্রাম্য সভ্যতায়, তারপর জীবিকার তাগিদে শহরে তারা চলে গেছে। আবার যারা অনেকদিন ধরে বসবাস করছে গ্রামে, তারাও হয়তো স্থান সংকুলান না হওয়ার জন্য এক গ্রাম থেকে অন্য গ্রামে, পরিবার বেড়ে গেছে, তাই অন্য জায়গায় গিয়ে স্বামী স্ত্রী দুটিতে ঘর বেঁধেছে। তারা স্বপ্ন দেখেছে নিবিড় অনুরাগ। এই অনুরাগ কিসের? এ স্বপ্ন কিসের? জীবনের, যে তাদের পরবর্তী সন্তান সন্ততি প্রজন্ম আসবে, এইখানে বাঁচবে, তাদের জন্য তারা সুন্দর করে ঘর বেঁধেছে। নিজেদের জন্য বটে, নিজেরা বাঁচবো সুন্দর করে, একে অপরের সাহচর্যে থাকবো, জীবনকে নতুন করে সাজাবো, সেইভাবে সেই ভেবেও তারা সুন্দর করে ঘর গৃহ শুধু নির্মাণ নয়, তারা রচনা করেছে। তাই ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, এই কথাটি বলেছেন কবি। তারপর বলেছেন, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে, এই হাওয়াকে আবার ভালোবাসে। এই মাটিকে, এই হাওয়াকে ভালোবেসে যারা ঘর বেঁধেছিলেন, সেই পূর্ব প্রজন্ম, তাদের ছেলেমেয়েরা, সন্তান সন্ততিরা বড় হয়েছে, পড়াশোনা করতে হয়তো শহরে গেছে, গিয়ে সেখানে জীবিকার সন্ধান পেয়ে সেখানে থেকে গেছে, তাদের ভালো লেগেছে, থেকে গেছে। কিন্তু তা বলে কি তারা গ্রাম জীবনকে ভুলে গেছে? তারা কি পালা পার্বণে বা মন খারাপ লাগলে ছুট্টে তাদের বাবা মায়ের কাছে, বাবা মায়ের এই রচনা করা নিড়ে ফিরে যায় না? ফিরতে ইচ্ছা করে না? সেখানে যে তাদের ছেলেবেলা পড়ে আছে, তাদের শৈশব, তাদের বন্ধুত্ব, তাদের বেড়ে ওঠা সবটুকু আছে, সেই মধুমাখা ভূমিতে তারা ফিরতে চায়। তাই হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই কথা বলছেন কবি। এবং এই মাটিকে, এই হাওয়াকে, অর্থাৎ যা তার জন্মভূমি, সেখানে সে ফিরে আসে। তাই দেখো, কবিতার প্রথম স্তবক থেকেই কিন্তু চিরকালীন যে সম্পর্ক, সেই আবহমানতা আমরা পেলাম। আমরা একটু একটু করে জানবো কেমন করে আবহমান এই শব্দটি এই কবিতার সার্থক শিরোনাম হয়ে উঠেছে। চিরন্তন প্রবহমান জীবনধারা, তাকে আবহমান বলছেন কবি। এবং বলছেন, ফুরোয় না তার, কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে।
কিন্তু মুড়োয় না। আমি আমার ছেলে মেয়েদের বলবো, একটু খেয়াল করে কবিতাটা তো পড়বেই, মুখস্থ তো করবেই, নিশ্চয়ই করবে তোমরা, আমি অনুরোধ করব সেটা করতে, কিন্তু তারই সঙ্গে খেয়াল করো কবি যেভাবে, যে ভাষায় তোমাদের তুলে দিয়েছেন কবিতাটি, তার লেখনীটি যেন বদলে দিও না, তার বানান যেন বদলায় না, এটা খেয়াল রেখো। আমরা ফুরোয় শব্দটাতে ওকার যোগ করি, মুড়োয় শব্দটাতে ওকার যোগ করি, কিন্তু কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি কিন্তু ফুরোয় ওকার দেননি, মুড়োয় ওকার দেননি, এবং উঠোনে বলেননি, বলেছেন উঠানে তোর দাঁড়া। তো সুতরাং যখন কবিতার উদ্ধৃতি দেবে, কবিতাটি মুখস্থ করবে, খুব ভালো করে দেখে শুনে মুখস্থ করো, এবং উদ্ধৃতিও কিন্তু ঠিকঠাক দিও, কবি যেভাবে লিখেছেন একেবারে সেই বানানটি লক্ষ্য রেখে। এইবারে বলি, ফুরোয় না তার, কিছুই ফুরোয় না। কি ফুরোনোর কথা, কি না ফুরোনোর কথা বলেছেন? ওই জীবন তৃষ্ণা না ফুরোনোর কথা। সেই যে দুজন মানুষ এসে ঘর বেঁধেছিল, তাদের সেই জীবন তৃষ্ণা, যে আমার পরবর্তী প্রজন্ম এখানে বসবাস করবে, বাঁচবে নিজের ইচ্ছে মতো, নিজের শর্তে, মাথা উঁচু করে, দুধে ভাতে, স্বপ্নে, আমার সন্ততি স্বপ্নে থাক, বা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। রায়গুণাকর ঈশ্বর পাটনির যে কথা বলেছিলেন, রায়গোড়াকর ভারতচন্দ্র, অথবা কবি শঙ্খ ঘোষ তার বাবরের প্রার্থনায়, সে প্রার্থনা সব বাবা মায়ের থাকে। সেই প্রার্থনা বুকে নিয়েই কিন্তু তার সন্তান সন্ততি একদিন এই গ্রাম ছেড়ে শহরে যেতে বাধ্য হয়, জীবিকার খোঁজে অথবা পড়াশোনার জন্য সমৃদ্ধতর জীবনের খোঁজে, কিন্তু সে আবার ফিরে আসে এই মাটিকে, এই হাওয়াকে আবার ভালোবেসে। তার মূল কারণ হচ্ছে সেই জীবন তৃষ্ণা সন্তানেও কিন্তু চারিত হয়ে গেছে, তাই তারও কিচ্ছু ফুরোয়নি। মা বাবার কাছে ফিরতে চাওয়া, গ্রামের কাছে ফিরতে চাওয়া, নিজের শিকড়ের কাছে ফিরতে চাওয়ার যে তৃষ্ণা, তা ফুরোয় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। কি চমৎকার করে বলেছেন কবি। তোমাদের নিশ্চয়ই সকলের ছোটবেলায় পড়া, বা এখনো নিশ্চয়ই আমার মতনই লুকিয়ে চুরিয়ে কেউ পড়ো বা প্রকাশ্যেই পড়ো, সেই ঠাকুরমার ঝুলি মনে আছে তো? সেখানে প্রত্যেকটা গল্পের শেষেই প্রায় বলা হতো যে আমার গল্পটি ফুরোলো, নোটে গাছটি মুড়লো। বা তোমাদের বড়রাও গল্প বলতে গিয়ে বলেন যে আমার গল্পটি ফুরোলো, নোটে গাছটি মুড়লো। নোটে গাছ মুড়িয়ে যাওয়া, নোটে গাছের ছবি আমি এই মাত্র দেখালাম, আবারও দেখাবো। তো সেই নোটে গাছ মুড়িয়ে যাওয়া ছাগল বা গরুতে আমরা আলপনা রায়ের গানেও শুনেছি যে কেন রে নোটে মুড়লি, ছাগলে কেন খায় বা গরুতে কেন খায়, এরকম। তো সেই নোটে গাছটা বৃদ্ধ হয়ে যায় কিন্তু মুড়িয়ে যায় না। মুড়িয়ে যাওয়া মানে তার মাথা থেকে ওই যে ভেঙে খেয়ে নেয় গরু ছাগল, অর্থাৎ সে শেষ হয়ে যায়, অর্থাৎ জীবন কথা ফুরোয় না। হয়তো তার বয়স বাড়ে কিন্তু তার তৃষ্ণা ফুরোয় না, তার বাঁচবার ইচ্ছে ফুরোয় না, তাগিদ ফুরোয় না। তাই কবি বলেছেন যে নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। এখানে আরো একজন কবির কথা খুব মনে হচ্ছে, তিনি কবি শক্তি চট্টোপাধ্যায়। আমি দেখি, এখন দ্বাদশ শ্রেণীতে যারা পড়ে তাদের বই থেকে তোমরা দেখে নিতে পারো আমি দেখি কবিতাটা। সেখানে কবি সেই নাগরিক ক্লান্তির কথা বলেছেন, অন্যভাবে বলেছেন, বলেছেন শহরের অসুখ হাঁ করে সবুজ খায়, সবুজের অনটন ঘটে। তাই তার ইচ্ছে, চোখ তো সবুজ চায়। এই যে সবুজ চাওয়া, প্রকৃতিকে চাওয়া, আমরা এই কবিতায়ও কিন্তু পেলাম যে সেই মাটিকে, সেই হাওয়াকে ভালোবেসে উঠানে এসে দাঁড়াতে বলছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। চলো আমরা পরবর্তী স্তবকে যাই, আবারও সেই ধুয়োর মতো, গানের ধ্রুবপদের মতো ঘুরে ঘুরে একই প্রার্থনা, একই আহ্বান, যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া। দেখি, চলো পরবর্তী স্তবকটুকু পড়ি। জাগে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। ফুরোয় না তার যাওয়া,
এবং ফুরোয় না তার আশা, ফুরোয় না সেই এক গুঁয়েটার দুরন্ত পিপাসা। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। নটে গাছটা বুড়িয়ে ওঠে, কিন্তু মুড়োয় না। আমরা কবিতার দ্বিতীয় স্তবকটি পড়লাম, সেই ধ্রুবপদের মতো জাগে ওই উঠানে তোর দাঁড়া। এই আহ্বান থেকেই শুরু হয়েছে। এখানে দেখো, কবি বলছেন ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা। আগের স্তবকে যেমন পড়েছিলাম যে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, সেই কথাটি আবহমানতার সূত্রে গাঁথা হলো আবারও নতুন করে, যে ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা। কার যাওয়া? ওই যে গ্রাম জীবনে যে ছেলেটি বা মেয়েটি একটু একটু করে বড় হচ্ছিল মা বাবার আদরে, গ্রামের স্নেহে, সবার মধ্যে থেকে মাটিতে, হাওয়াতে, জলে, ভালোবাসায় তার শরীর বেড়েছে, তার মনও বেড়েছে, মনের চাহিদাও তাই বেড়েছে। তাই হয়তো পড়াশোনা করতে, আরো উচ্চতর শিক্ষা লাভের জন্য, যা গ্রামে সবসময় হয়তো সম্ভব হয় না, বা হয়তো জীবিকা অর্জনের জন্য, বা দেশ দেখতে, শুধু দেশ ভ্রমণ করতে। তোমাদের হয়তো মনে পড়বে নজরুল ইসলামের সেই কবিতা, যে থাকবো না কো বদ্ধ ঘরে, তাই না, দেখবো আমি জগৎটাকে, হ্যাঁ, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, তাই না? সেজন্যই তো সমুদ্রের মধ্যে বিড্ডুবুরি সিন্ধু সেচে মুক্ত আনে। মুক্তি আনে কথাটাও বলা যায়, কবি লিখেছেন মুক্ত আনে। এই গ্রাম্য জীবন থেকে, এই বদ্ধতা থেকে, চিরচেনা গণ্ডি থেকে মুক্তি পেতে প্রত্যেক মানুষই চায়, এ প্রাণের চাওয়া, তাই না? যে বাঁচতে চায়, সেই অনির্দিষ্টের প্রতি, অনির্দেশের প্রতি তার আকাঙ্ক্ষা, এই রোম্যান্টিকতা বুকের ভেতর লালন করে সে। তোমরা তো এখন দেখছো সুনিতা উইলিয়ামসের কথা, তিনি কতদিন পৃথিবীর মাটি ছাড়া, কেন? সেই স্বপ্ন পূরণের জন্য। আমাদের সবার স্বপ্ন পূরণ করছেন মহাকাশচারীরা। তো সুতরাং সেগুলো তো গ্রামের বাড়িতে থেকে হয় না সব সময়, তাই তাকে বাইরে যেতেই হয় জীবিকার খোঁজে, জীবন তৃষ্ণার চরিতার্থ করার জন্য। কিন্তু ফুরোয় না তার যাওয়া। এই যাওয়া যেমন বংশ পরম্পরায় চলতেই থাকে, তেমনি ফুরোয় না তার আশা। সে তার নিজের শিকড়কে ভোলে না, তা বলে সে ফিরতে চায়। সে বিভিন্ন সময়ে তার এই নিজের শিকড়টুকুর কাছে ফিরে আসে, ফিরতে চায়। তাই ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা। ফুরোয় না সেই এক গুঁয়েটার দুরন্ত পিপাসা। কি চমৎকার বলেছেন! এক গুঁয়ে, এক গুঁয়ে মানে কি? এক গুঁয়ে মানে জেদি, যে ভীষণ জেদি। তোমাদের বন্ধু বান্ধবরা পরস্পরকে নিশ্চয়ই বলো, এমন একগুঁয়েমি করিস না তো, আমার কথাটা শোন। এভাবে আমরা বলি না? একেবারে মুখের ভাষাকে কবি তুলে দিয়েছেন কবিতায়। কত আদরে, কত স্নেহে এই সম্বোধন। ফুরোয় না সেই এক গুঁয়েটার দুরন্ত পিপাসা। দুরন্ত পিপাসা। এই পিপাসা কিসের? এই পিপাসা জীবনের, জীবন তৃষ্ণা, অনন্ত জীবন তৃষ্ণা। এক জায়গায় বন্দি থেকে নয়, কারণ গতিহীনতা মৃত্যু, আর গতিশীলতাই হচ্ছে জীবন। যা কিছু গতিশীল তাই জীবনের কথা বলে। তাই ফুরোয় না সেই এক গুঁয়েটার দুরন্ত পিপাসা। একদিকে সে গ্রাম থেকে বেরোতে চায়, নিজের শিকড়ের থেকে দূরে যেতে চায়, জীবনকে নতুন করে আস্বাদন করবে বলে, পরিপূর্ণ জীবনের অধিকারী হবে বলে। আর অপরদিকে সে ফিরে আসতে চায় আবার নতুন করে নিজের শৈশবকে, নিজের ফেলে যাওয়া, ছেড়ে যাওয়া জীবনকে ছোঁবে বলে। এটাও তাহলে চক্রবৎ ঘুরছে, আবহমান, তাই না? আমরা প্রত্যেকটি লাইনে একটু একটু করে এই নামকরণের সার্থকতাকে কিন্তু পাচ্ছি, বুঝতে পারছি। তো এই যে ফিরে আসে, ফিরে এসে সে কি করে? কি করে?
জীবনানন্দ বলেছিলেন সভ্যতার মর্মে ক্লান্তি, নগর সভ্যতার মর্মে ক্লান্তি। কেমন ক্লান্তি দেখো, সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। সারাটা দিন সে মাটির কাছাকাছি থাকে, ঘাসের গন্ধ মাখা প্রকৃতির সঙ্গে একাত্মতা, একাত্ম হয়ে থাকতে চায়, জড়িয়ে থাকতে চায় এই প্রকৃতিকে, যে প্রকৃতি একদিন তার শৈশবকে কৈশোরকে লালন করেছিল, তাকে মায়ের মতো আঁকড়ে ধরে থাকতে চায়। তাই সারাটা দিন ঘাসের গন্ধ মাখছে সে। এটা একটা প্রতীক, অর্থাৎ প্রকৃতিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে থাকতে চায়। কিন্তু দিনের চলাটুকুই তো সব নয়। দিনের তারা, দিনের তার যে পথ চলা এবং রাত্রিবেলায় যে তারায় তারায় স্বপ্ন বোনা, একই সঙ্গে গৃহাভিমুখী যে তার মন এবং গৃহ বহির্ভূত যে তার মন, দুটোকেই কিন্তু চিহ্নিত করেছেন কবি। অর্থাৎ দুরন্ত পিপাসা দুদিকেই। রাত্রে তারায় তারায় সে স্বপ্ন আঁকছে, তারা ছোঁয়ার স্বপ্ন। রাত্রিবেলার খোলা আকাশখানা তাকে এই স্বপ্ন দেখায়। এই ছোট্ট জীবন থেকে ওই মহাকাশে, মহা দূরে, কত লক্ষ মাইল দূরে আছে ওই তারকা, সে তাকে সংকেত পাঠায়। ঘাস থেকে মহাকাশ, এই দুরন্ত পিপাসা, এই উচ্ছ্বাস মানুষের সভ্যতার। তাই বলেছেন ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। এটাও ঘুরে ঘুরে এসেছে যে এই অনন্ত জীবন তৃষ্ণা ফুরিয়ে যায় না। আমরা মনে করব এরই সঙ্গে কবি অরুণ মিত্রের লেখা একটি কবিতার একটুখানি অংশ, একই রকম প্রায়, একটু পড়ে দেখি মিলিয়ে। জনম দুঃখিনীর ঘর কবিতায় কবি অরুণ মিত্র লিখেছিলেন, দুব্বার কয়েকটি ছোপ, ধানের গুচ্ছের একটু ছটা, কয়েকটা দোয়েল ফিঙে টুনটুনি, নরম হাসির আভা, দু একজনের ঠোঁট আদর করার মতো খোলা। এই সব নিশানা ধরেই এখানে ফিরেছি আমি। দেখো, তিনিও সেই সহজ সরল গ্রাম জীবনে ফেরার আকাঙ্ক্ষার কথা বলেছেন। জনম দুঃখিনীর ঘর, দেশ জননীর কাছে ফেরা, বিদেশ বিভূই থেকে এই দুব্বার ছোপ, ধানের গুচ্ছ, দোয়েল ফিঙে টুনটুনি, বাংলার একান্ত নিজস্ব পাখি, নিজস্ব প্রকৃতি, তার কাছে ফেরার আকাঙ্ক্ষা লালন করেছেন কবি। আমরা দেখছি ঠিক যেমন ভাবে আমরা আমাদের পাঠ্য কবিতায় পেলাম। আমরা এরপরে একটু গান শুনে নেব, কেমন? দেখি তো রবীন্দ্রনাথ কেমন করে এই ফিরতে চাওয়ার আকুলতাকে ধরেছিলেন। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে মন মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার।
জলে থাকি রে কান পেতে, কাঁপে যে প্রাণ পাতার মরমরেতে। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে যে প্রাণ পাতার মরমরেতে। মনে হয় যে পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে। মনে হয় যে পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে। যে পথ গেছে সন্ধ্যা তারার পারে, মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে, মন মন রে আমার। আমরা শুনলাম হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত তুই ফেলে এসেছিস কারে, মন মন রে আমার। তোমাদের মনে হলো না এতক্ষণ যা পড়লাম, অন্তত আমি আমার অক্ষম প্রচেষ্টায় তোমাদের যা বলার চেষ্টা করলাম, রবীন্দ্রনাথ কতদিন আগে কেমন করে তা বলে গেছেন। আসলে গ্রেট মেন থিংস অ্যালাইক, তাই না? কবিরা তো ত্রিকালদর্শী, আর রবীন্দ্রনাথ তো বিশ্বকবি। তার কথাগুলির সঙ্গে মনে হয় রে পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে। দেখো, এখানে নীরেন্দ্রনাথ চক্রবর্তী বারবার বলছেন যে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। পুষ্প নিজের জন্য ফোটে না, তাই না? পরের জন্য আপনার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। এই যে কথা বলে গেছেন সাহিত্য সম্রাট, সে কথাটি বারবার বিভিন্নভাবে পেলাম। আর এই গান আমাদের পৌঁছে দিল সেই অব্যর্থ লক্ষ্যে যে মানুষের ভালোবাসা, মানুষের বাঁচতে চাওয়া, মানুষের সভ্যতা, সে কিন্তু অনন্ত, সে কিন্তু আবহমান। ওই যে আগে যে কবিতাটি তোমাদের শোনালাম, একটুখানি অংশ, কবি অরুণ মিত্রের লেখা জনম দুঃখিনীর ঘর, সেখানে তিনি বলেছেন, এখন আমার কান শুদ্ধ এক ধ্বনিতে পেতেছি। এই শুদ্ধ ধ্বনি বাইরের বহু মানুষের কোলাহল, কুতর্ক, হানাহানি, প্রতিযোগিতা কিচ্ছু নয়। সেই শুদ্ধ স্বর নিজের গ্রামের স্বর, মা, এই ডাক। আমরা যে যে ভাষাতেই মা বাবাকে ডাকি না কেন, সেই ভালোবাসা শেষ পর্যন্ত সেই প্রাথমিক যে চাহিদা জীবনের, তার কথা। তো এবারে আমরা পড়ে নেব কবিতার পরবর্তী তথা শেষ স্তবকটি। এখানে আমি ছেলে মেয়েদের লক্ষ্য করতে বলবো যে দেখো, প্রথম এবং দ্বিতীয় স্তবকে যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে, এই যে আমরা পড়লাম, এটা কিন্তু ঘুরে ঘুরে এর মধ্যে আমরা পড়ে ফেলেছি, আবারও পড়ব। এই গোটা কবিতায় তোমাদের এরকম এমসিকিউতে, মানে বহু বিকল্পীয় যে প্রশ্ন, সেখানে কিন্তু আসে যে কতবার এই পংক্তিমালা ঘুরে ঘুরে এসেছে। একটু খেয়াল করলেই বুঝবে 3 বার এসেছে। একবার যদি মনে হয় গোটা কবিতাটা চোখ বুলিয়ে নাও, তাহলে তোমাদের মনে হবে সংহিতাদি ভুল বলেছেন, এ তো 4 বার এসেছে। দেখো, চতুর্থ বারে কিন্তু আমরা এখন যে স্তবকটি পড়তে যাব তার শেষে একটু কিন্তু বদল আছে। কি বদল আছে চলো আমরা স্তবকটি পড়তে পড়তে জেনে নিই। জাগে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া নামলে আবার ছুটে আসে
সান্ধ্য নদীর হাওয়া ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে, কিন্তু মুড়োয় না। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে। এখনো সে ফুল দুলছে, ফুল দুলছে, ফুল। সন্ধ্যার বাতাস। আমরা তৃতীয় তথা শেষ স্তবকটি পড়লাম। আশা করি ছেলেমেয়েরা বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছিলাম। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, তিনবার একই রকম আছে। একেবারে শুরু হয়েছে কবিতা, তারপর স্তবক থেকে স্তবাকন্তরে আমরা যখন যাচ্ছি এক একটা পর্যায়ের মাঝামাঝি একবার করে ডাক দিয়েছেন, যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া। আর একেবারে অন্তিম পর্বে কবি কি বললেন, যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে। এ পর্যন্ত এক। তারপর কি বলছেন, এখনো সেই ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। তাহলে ছোট্ট একটা ফুল দুলছে আমরা তিনবার পেলাম। আর একেবারে অন্তিম উচ্চারণে পেলাম, এখনো সেই ফুল দুলছে। এখনো অর্থাৎ আগে যেমন ছিল আজও তা আছে। এই যে এখনো, আজ আমি তোমাদের সাথে পড়ছি, আবার তোমরা যখন তোমাদের ছেলে মেয়েদের পরে পড়াবে, বা আরো কেউ যখন পড়বে আমাদের পরবর্তী, তারও পরবর্তী প্রজন্ম, সেও কিন্তু এখনোকে এখনো করেই পাবে। এও আবহমান। কেননা এই যে সভ্যতার সৌন্দর্য, এও তো আবহমান, চিরকালীন, চিরন্তন, তাই না? এবারে চলো আমরা প্রত্যেকটি লাইন ধরে ধরে দেখে নিই, চরণ ধরে ধরে দেখে নিই যে কবি কি বলতে চেয়েছেন। নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি। কার যন্ত্রণা নেভে না? ওই যে চিরন্তন যে মানুষ, গ্রামীণ মানুষ, তার যন্ত্রণা নেভে না, তার দুঃখ বাসি হয় না। যন্ত্রণা নেভা, আগুন নেভে না জানি, তাহলে যন্ত্রণা সেও একরকম দহন, শুধু শারীরিক নয়, মানসিক দহনও বটে। কেননা গ্রামের মানুষের যে শুধুমাত্র ভাত কাপড়ের অভাব থাকে তাই নয়, তাদের নানান রকম সামাজিক পীড়ন, শোষণও সহ্য করতে হয় বই কি। তাই তাদের দুঃখ হয় না বাসি। আমরা বাসি বলতে কি বোঝাই? যা পচে গেছে। ধরো আগের দিন রান্না করা জিনিস মায়েরা বলেন পরের দিন খেও না, ওটা বাসি রুটি, ওটা বাসি ভাত। অবশ্য বাসি ভাত, ভিজে ভাত আমরা খাই, ওটা বিশেষ উপকারীও বটে, কিন্তু যে কোনো জিনিস আমরা বাসি খাই না, বিশেষত তেলে ভাজা বা ইত্যাদি খাবার মায়েরা বারণ করেন, বাসি হয়ে গেছে খেও না। হ্যাঁ, তার মানে পচনশীল হয়ে গেছে। তো দুঃখ তেমনি টাটকা থাকে। একটা দুঃখ রাতের পারেই আবার একটি দুঃখ প্রভাত এসে দাঁড়ায় গ্রামীণ মানুষের কাছে, তার সভ্যতার কাছে। তারা চিরন্তন এই টানাপোড়েনের মধ্যে দিয়েই কিন্তু নিজেদের জীবনকে বইয়ে নিয়ে চলে। এও আবহমান, এও চিরকালীন। কেননা আমরা পড়ছি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। তাহলে জীবন বোধকে, জীবনের সৌন্দর্যকে তারা কিন্তু উপভোগ করতে ভোলেন না। তারা কিন্তু চেষ্টা করেন যা আছে তার মধ্যে দিয়েই হাসি মুখে বেঁচে থাকতে। ওই কুন্দ ফুল, সামান্য একটি ফুল, তারার মতো দেখতে তাকে, তাই না? সেই আকাশে তারার মতো করে সে ফুটে থাকে। তাই বাগান থেকে কুন্দ ফুলের হাসিটিকে সে ফুরোতে দেয় না। আমাদের মনে পড়বে কবি জয় গোস্বামীর লেখা নুন কবিতা, আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। একাদশ শ্রেণীর কবিতায় তোমরা যখন মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ উঠবে, তোমাদের পাঠ্য কবিতা এই নুন পাবে তোমরা পড়তে। সেখানে সাধারণ মানুষের কথা বলেছেন একালের অন্যতম শ্রেষ্ঠ কবি জয় গোস্বামী, যে আমরা তো অল্পে খুশি। এই আমরা কারা? যাদের কথা এতক্ষণ ধরে পড়ছি, এই সাধারণ শ্রমজীবী গ্রামীণ মানুষ, যারা শুধু বাঁচতে ভালোবাসে,
যাদের পরে ভর দিয়ে চলছে এই সমস্ত সংসার, ওরা কাজ করে কবিতায় রবীন্দ্রনাথ যাদের বলে গেছেন, সেই সম্মান, সেই শ্রেষ্ঠ আসন দিয়ে গেছেন। তাদের দুঃখবাসী হয় না, কিন্তু তারা জীবন থেকে হাসিটুকুও, ফুলের নান্দনিকতাটুকুও ফুরোতে দেয় না, এমনই তাদের স্বভাব। প্রকৃতিও তাদের সহচারী। কেমন? তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। যেমন করে পূর্বজোরা কাটিয়ে গেছেন, পেয়ে গেছেন এই প্রকৃতিকে, সেই প্রকৃতি তেমনি অনাবিল হয়ে ধরা দেয় পরবর্তী প্রজন্মের কাছেও। তার ভালোবাসা, তার ভালো লাগা, তার এই সেবাটুকুও কিন্তু চিরন্তন। সে সব কিছু দিয়ে মানুষকে একটু একটু করে জীবনের পথে এগিয়ে দেয়। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে, কিন্তু মুড়োয় না। বারে বারে আশ্বাস দিচ্ছেন কবি, ফিরে যেতে বলেছেন নিজের শিকড়ের কাছে। আর তার সঙ্গেই বলেছেন যে কিচ্ছু ফুরোয়নি। যে ছেলেবেলাকে আমরা ফেলে এসেছি আমাদের পিছনে, তাকে কি কেউ আমরা ছেড়ে আসতে পেরেছি বলো? তোমরা কি কেউ তোমাদের প্রাথমিক স্কুলকে ভুলে গেছো? তোমরা কি কেউ তোমাদের প্রথম ভেঙে যাওয়া খেলার পুতুলটিকে ভুলে গেছো? প্রথম যে খেলতে গিয়ে হয়তো একটু আঁচড় লেগেছিল, বন্ধুরা হয়তো হেসেছিল, কোনো বন্ধু হাত বুলিয়ে দিয়েছিল পায়ে, তার কথাটা কি ভুলে গেছো? আমরা কিন্তু সেখানেই থাকি, সেখানেই বাঁচি, ফিরে ফিরে যাই। তাই আমরা রূপকথা পড়ি, তাই আমরা অবনীন্দ্রনাথের লেখা পড়ি, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা পড়ি, তাই না? তো কিছু ফুরোয় না মানুষের। আমাদের ছেলেবেলা, আমাদের শৈশব, আমাদের ভালো লাগা দিন, মা বাবার ভালোবাসা কখনো ফুরোয় না। আর জীবন তৃষ্ণাও কখনো ফুরোয় না। তাই ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। গল্প কথার নোটে গাছটা, জীবন কথার নোটে গাছটা, তার বয়স বাড়ে, কিন্তু সে শেষ হয়ে যায় না। জীবনের কোনো পরিসমাপ্তি নেই। এক জীবন চলে যায়, আরেক জীবনের পরবর্তী প্রজন্মের ধাপকে এগিয়ে দেয়, তাই না? তাহলে এটা আমরা পড়লাম কবিতাটি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এবারে একটি গুরুত্বপূর্ণ অংশে যাব, যে তোমাদের এই কবিতা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। আমি কয়েকটি প্রশ্ন এবং উত্তর তোমাদের জন্য সাজিয়ে এনেছি। অবশ্যই তোমরা এগুলো মুখস্থ করার চেষ্টা করবে না, কেননা ঠিক এই প্রশ্নটিই তো আসবে না, অন্যরকম প্রশ্ন আসতেই পারে। তোমাদের সামনে নিদর্শন স্বরূপ আমি কয়েকটি কবিতার, মানে এই কবিতার কয়েকটি প্রশ্ন আমি শুধু এনেছি এবং উত্তর তার সঙ্গে তোমরা নিজের মতো করে লিখবে শব্দ সংখ্যা মেনে। তার আগে একটু আমরা দেখে নিই কুন্দ ফুলের হাসিকে। কুন্দ ফুল কাকে বলে সেটা হয়তো অনেকে, আমার বিশেষত শহরের ছেলে মেয়ে যারা আছো, সবার বাড়িতে তো গাছ লাগানোর জায়গাও নেই, হয়তো অনেকে চেনো না। গ্রামের ছেলেমেয়েরা যেমন সবাই সবকিছু চেনো তা নয়, তবে পথের পাশে দেখতে পাও। যাদের বাড়িতে বাগান করার অবকাশ আছে তারাও দেখতে পাও, ছাদ বাগানেও রাখতে পারো কুন্দকে। ভারী সুন্দর একটি ফুল। দেখো, একটু কুন্দ ফুলের হাসি দেখিয়ে দিই তোমাদের। দেখো, এই যে কুন্দ ফুল, এমনটা দেখতে। এখানে অনেকটা বড় করে দেখতে পাচ্ছ ছবিতে, এত বড় হয় না। দূর থেকে ঠিক মনে হয় অন্ধকার আকাশে তারা ফুটে আছে, তাই না? মাটিতে তারাকে নামিয়ে এনেছে এই কুন্দ ফুল, কি সুন্দর দেখতে দেখো। তো আমরা এবারে চলে যাব প্রশ্নোত্তর পর্বে। প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো আমরা দেখে নিই, চলো। এই যে সংক্ষিপ্ত প্রশ্ন, এই প্রশ্নগুলির প্রত্যেকটি প্রশ্নের মান 3 আর উত্তরের কাম্য শব্দ সংখ্যা কম বেশি 60টি। প্রথম প্রশ্ন, কে এইখানে ঘর বেঁধেছে? ঘর বেঁধেছে কথাটির তাৎপর্য কি? উত্তর, আমরা জানি মূলত আশ্রয়ের প্রয়োজনে মানুষ ঘর বাড়ি তৈরি করে, কিন্তু নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতায় উল্লেখিত ঘর বাঁধা কথাটি ব্যাপকতর অর্থে ব্যবহৃত হয়েছে। এর অর্থ শুধু ইট, কাঠ, পাথর দিয়ে বাসস্থান তৈরি হয় না, এর ভিত তৈরি হয় স্নেহ মমতা মাখা সম্পর্কের উষ্ণতা দিয়ে এবং আপন করে নেওয়ার চেষ্টা থেকে। পল্লী প্রকৃতির মানুষজনও সেভাবেই গ্রাম জীবনকে ভালোবেসে
এখানে ঘর বেঁধেছে। দ্বিতীয় প্রশ্ন, নোটে গাছটা বুড়িয়ে ওঠেও মুড়োয় না কেন? নোটে গাছটা বুড়িয়ে উঠেও মুড়োয় না কেন? উত্তর, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আবহমান কবিতায় দেখি এক সময়ে মানুষ নিবিড় ভালোবাসায় ঘর বেঁধেছিল গ্রাম বাংলায়। পরবর্তীকালে গ্রামের সমৃদ্ধি নষ্ট হয়ে যায় নাগরিক সভ্যতার আগ্রাসনে, কিন্তু প্রকৃতি সেখানে নিজের হাতে একইভাবে সাজিয়ে রাখে। জীবন বয়ে চলে সহজ স্বচ্ছন্দ গতিতে, আর শহরের ক্লান্ত মানুষেরা শান্তির খোঁজে বারবার ফিরে আসে এই গ্রাম বাংলার বুকে। এইভাবেই জীবনের চিরন্তন রূপকথার নোটে গাছটা বুড়িয়ে ওঠে, কিন্তু মুড়োয় না, অর্থাৎ তার গ্রহণযোগ্যতা শেষ হয় না। আবার আমরা পরবর্তী প্রশ্নে যাই। এখানেও প্রশ্নগুলির মান 3, অর্থাৎ 3 নম্বর পাবে, আর উত্তরের শব্দ সংখ্যা কম বেশি 60। এই কম বেশি বলার অর্থ, অর্থাৎ 60টির থেকে 10% কম শব্দ সংখ্যায় লিখতে পারো, বা 60টি শব্দের থেকে 10% বেশি শব্দ সংখ্যায় উত্তর শেষ করতে পারো। অত তো একেবারে আমরা যখন লিখি গুনে গুনে শব্দ লিখি না, কিন্তু মোটামুটি এই রকম হবে। তোমরা যদি নিয়মিত অভ্যাস করো লেখার, তাহলে নিশ্চয়ই তোমরা অভ্যাসে এটা আনতেই পারবে। তো প্রশ্নটা হচ্ছে, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে? কার কথা বলা হয়েছে? তাৎপর্য বিশ্লেষণ করো। নীরেন্দ্রনাথ চক্রবর্তী তাঁর আবহমান কবিতায় বলেছেন, মানুষ একদিন গভীর অনুরাগে গ্রাম সভ্যতা গড়ে তুলেছিল। পরে সেই মানুষই নগর সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে স্বাচ্ছন্দ্য আর সমৃদ্ধির টানে গ্রাম ছেড়ে শহরে গিয়ে বাসা বেঁধেছে। কিন্তু শহর জীবন ঐশ্বর্য আর সমৃদ্ধি দিলেও মানুষকে সহজ সুন্দর যাপন তথা শান্তি দিতে পারেনি। তাই গ্রাম ছেড়ে চলে যাওয়া মানুষ আবার শান্তির খোঁজে বারবার গ্রামেই ফিরে আসে। আমি ছেলে মেয়েদের বলবো, কার কথা বলা হয়েছে সেক্ষেত্রে তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাওয়া মানুষ আবার শান্তির খোঁজে বারবার গ্রামে ফিরে আসে বা তার শিকড়ের কাছে ফিরে আসে, এই লাইনটি প্রথমে লিখে পরে বাকি অংশটুকু লিখতে পারো, বা এভাবেও লিখতে পারো। এর পরের প্রশ্ন, ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা, এ কথা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর বলি, নগর সভ্যতার সৃষ্টির সঙ্গেই মানুষের গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে চলা এক ধারাবাহিক প্রক্রিয়া। সুখ স্বাচ্ছন্দ্যের খোঁজে মানুষের এই চলা অবিরাম, কিন্তু ফিরে আসার প্রক্রিয়াও এর মধ্যেই স্পষ্ট হয়ে থাকে। যন্ত্র সভ্যতার চাপে ক্লান্ত অবসন্ন মানুষ চায় অবসর, তখনই সে ফিরে আসে গ্রামে। প্রকৃতির সহজ কোলে লালিত জীবনধারার সংস্পর্শে এসেই নাগরিক মানুষ পেতে চায় মুক্তির শ্বাস। এভাবেই অবিরাম যাওয়া আসা চলতেই থাকে। এরপরের প্রশ্নে যাব। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, কে কেন ঘাসের গন্ধ মাখে? নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতায় যে মানুষ শহর জীবনে ক্লান্ত হয়ে পড়ে আর তার সমৃদ্ধি আর সচ্ছলতার আড়ালে থাকে গ্রাম জীবনে ফিরে আসার প্রবল ইচ্ছা, এখানে তার কথা বলা হয়েছে। ফেলে আসা গ্রাম জীবনের একান্ত সঙ্গকে স্বল্প সময়ের জন্য ফিরে এসে প্রাণপণ নিজের সত্তায় মিশিয়ে নিতে চাওয়ার আকুলতাকেই সে এই ঘাসের গন্ধ মাখে এই কথাটির মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন। কবি এর ভেতর দিয়ে মানুষের প্রকৃতির প্রতি চিরকালের আকর্ষণকে বুঝিয়েছেন। পরের প্রশ্ন, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি, এখানে কোন জীবন সত্য প্রকাশিত? উত্তর, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতায় কবি গ্রাম বাংলার সহজ সরল জীবনধারার কথা তুলে ধরেছেন। প্রকৃতি লালিত এই জীবনধারা গ্রামের মধ্যে চিরকাল ধরে বজায় রয়েছে।
সেখানে দুঃখ যন্ত্রণা থাকলেও প্রকৃতির স্নিগ্ধতা কোনোভাবেই বিঘ্নিত হয় না। জীবনের সহজ প্রবাহ এবং প্রকৃতির সৌন্দর্যের এই চিরকালীনতাকে বোঝাতে হয়েছে হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি কথাটি ব্যবহার করে। এর পরের এবং এই পর্বের শেষ প্রশ্ন, এখনো সেই ফুল দুলছে, এখনো শব্দটির তাৎপর্য কি? নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতায় গ্রাম বাংলার প্রকৃতি এবং জীবনের চিরকালীনতাকে বোঝানো হয়েছে। একসময়ে গভীর অনুরাগে মানুষ সেখানে বসতি তৈরি করেছিল। যে মাটি আর হাওয়াকে ভালোবেসে গড়ে উঠেছিল গ্রাম সভ্যতা, সময়ের সঙ্গে সঙ্গে তার গৌরব নষ্ট হয়ে গেলেও প্রকৃতির সৌন্দর্যের গরিমা একই রকম রয়ে গেছে। এখনো সেই ফুল দুলছে কথাটির মধ্যে দিয়ে গ্রাম জীবন এবং গ্রাম্য প্রকৃতির সেই চিরকালীনতাকেই বোঝানো হয়েছে। তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে যে শেষ স্তবকে এখনো কথাটি কেন ব্যবহার হয়েছে। আমরা এরপরে চলে যাব অন্য এক ধরনের প্রশ্ন এবং উত্তর। এগুলো তো গেল 3 নম্বরের প্রশ্ন। এরপরে রচনাধর্মী প্রশ্ন কেমন হয় সেটা দেখে নেব এবং তার কাম্য উত্তর কেমন হয়। বারবারই বলছি ছেলেমেয়েরা মনে রেখো, আমি কিন্তু নিদর্শন মাত্র তোমাদের জন্য এখানে রেখেছি। আরো অনেক প্রশ্ন হতে পারে, তোমরা টেস্ট পেপার থেকে দেখবে। তোমাদের বিভিন্ন রকমের প্রশ্নপত্র আজকাল পাওয়া যায়, বা স্কুলে তো পাবেই দিদিমণি মাস্টার মশাইদের কাছে, এবং নিজেরা সেগুলি লেখার চেষ্টা করবে। অন্যের ভাষা মুখস্থ করে কিন্তু ভাষা সম্পর্কে দক্ষতাও তৈরি হয় না, আর যথার্থ নম্বরও পাওয়া যায় না। লিখতে বসে তখন আত্মবিশ্বাসহীনতায় ভুগতে হয়। তাই নিজের মতন করে উত্তর লেখা অভ্যেস করবে। চলো আমরা দেখে নিই রচনাধর্মী প্রশ্ন। এই প্রশ্নের পূর্ণমান 5, কম বেশি 150 শব্দে উত্তর লিখন কাম্য। প্রশ্নটি হলো এই, ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। এখানে কি না ফুরোনোর কথা বলা হয়েছে? কেন কিছুই ফুরোয় না? নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতায় প্রকৃতির কাছে ফিরে যাওয়ার জন্য মানুষের যে চিরকালীন আকাঙ্ক্ষা, তা না ফুরোনোর কথাই বলা হয়েছে। অনেক বছর আগে মানুষ যখন গ্রামে এসে ঘর বেঁধেছিল, তখন তার সেই চেষ্টায় মিশেছিল গভীর ভালোবাসা। প্রকৃতির মাটি বাতাসের সঙ্গে একাত্মতা অনুভব করেছিল সে। কিন্তু পরবর্তীকালে মানুষ অপেক্ষাকৃত স্বচ্ছন্দ জীবন তথা জীবিকার খোঁজে ক্রমশ শহরমুখী হয়েছে। নগর সভ্যতার সুযোগ সুবিধা, স্বাচ্ছন্দ্য তাকে আকৃষ্ট করেছে। কিন্তু শহর জীবনে মানুষ সমৃদ্ধি পেলেও শান্তি পায়নি, বরং যন্ত্র সভ্যতার ক্রমাগত চাপে সে ক্লান্ত হয়ে পড়ে। তার আশ্রয় হয়ে ওঠে বাংলার প্রকৃতি, আর সেই প্রকৃতির ছন্দে গাঁথা জীবন। সে যেন যখনই সুযোগ পায় আবার ফিরে আসে এই প্রকৃতি লালিত জীবনে। তার আসবার পটভূমি তৈরি করে রাখে উঠোনের লাউ মাচা, সন্ধ্যার বাতাসে দুলতে থাকা ছোট্ট লাউ ফুল। প্রকৃতির কাছে ফিরে যাওয়া, পুরনো জীবনের চেনা ছন্দে ফিরে আসার আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতেই কবির মনে হয়েছে কোনো কিছুই শেষ হয়ে যায় না। বাগানের কুন্দ ফুলের হাসি থেকে শুরু করে সূর্য ওঠা, ধীরে ধীরে ছায়া নামা, সন্ধেবেলায় নদীর বাতাসের বয়ে চলা, কিছুরই শেষ হয় না। যেমন শেষ হয় না সেই প্রকৃতির কাছে ফিরে আসার জন্য মানুষের আকুলতা। পরবর্তী প্রশ্নে আমরা যাব। 2 নম্বর প্রশ্ন, এরও পূর্ণমান 5 এবং 150 শব্দে। এখন আমরা রচনাধর্মী প্রশ্নোত্তর আলোচনা করছি। প্রশ্ন, এই মাটিকে, এই হাওয়াকে আবার ভালোবেসে, এই মাটিকে হাওয়াকে আবার ভালোবাসার কারণ কি? নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতাটি নিজের শিকড়ের খোঁজে মানুষের অনিঃশেষ পথ চলার কাহিনী। সভ্যতার শুরুতে অরণ্যবাসী মানুষ বন কেটে বসতি তৈরি করেছিল তার গ্রাম সভ্যতা, ঘর বেঁধেছিল নিবিড় অনুরাগে। সেই মানুষই
ধীরে ধীরে নাগরিক হয়েছে। প্রকৃতি এবং গ্রাম জীবনের সঙ্গে তার বিচ্ছেদ ঘটেছে, কিন্তু শহর জীবনের ব্যস্ততা এবং কৃত্রিমতায় ক্লান্ত মানুষ নিজের মনের মধ্যে ধরে রাখতে চেয়েছে ঘাসের গন্ধ। তারায় ভরা আকাশে সে নিজের স্বপ্ন এঁকে রেখেছে। বাগান থেকে কুন্দ ফুলের হাসিকে মানুষ কখনো হারিয়ে যেতে দেয়নি। প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সঞ্চারিত হয়েছে সেই দুরন্ত জীবন পিপাসা। চাকচিক্য বা আড়ম্বরের কৃত্রিমতায় নয়, মানুষ সুস্থভাবে বেঁচে থাকার জন্য জীবনকে তার সহজভাবে রূপ, রস, গন্ধ, স্পর্শ সহ উপলব্ধি করতে চেয়েছে। তাই প্রকৃতির কাছে, তার ফেলে আসা গ্রাম জীবনের কাছে ফিরে যাওয়ার তাগিদ উপলব্ধি করেছে সে। সেখানে লাউ মাচায় সন্ধ্যার বাতাসে ছোট্ট একটা ফুল আজও দোল খায়। এই মাটিকে আর হাওয়াকে ভালোবেসে ফিরে যাওয়াটা যেন জীবনকে সুন্দরতরভাবে উপলব্ধি করার ও বেঁচে থাকার জন্য অবশ্য প্রয়োজনীয় হয়ে ওঠে। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী প্রশ্নে যাই। নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি। এখানে যার যন্ত্রণার কথা বলা হয়েছে, তার যন্ত্রণা কেন নেভে না, আর দুঃখ হয় না বাসি বলতে কি বোঝানো হয়েছে? দেখো, এইরকম ধরনের প্রশ্ন সাধারণত 2+3 বা 3+2 এইরকম বিভাগে আসে। মানে দেড়শো শব্দে উত্তর তোমাদের লিখতে হবে, কিন্তু সেই উত্তর লিখতে হবে এইরকম ভাগ ভাগ করে। দেখো, এখানে দুটো আলাদা আলাদা অনুচ্ছেদে ভাগ করে আমি উত্তর লেখা দেখিয়েছি, তোমরাও এভাবেই অভ্যাস করবে। তাহলে উত্তরটাতে যাই। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতায় গ্রাম বাংলার দরিদ্র মানুষের যন্ত্রণার কথা বলা হয়েছে। দরিদ্র মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে তার দারিদ্র্যের যন্ত্রণা আর দুঃখ বয়ে চলে, তাই তা কখনো নেভে না বা শেষ হয় না। গ্রামের হতদরিদ্র মানুষের জীবন সংগ্রাম অত্যন্ত কঠোর। অভাব অনটন তাদের জীবনের নিত্য সঙ্গী। মোটা ভাত কাপড়টুকুর সংস্থান করতেও তাদের উদয়াস্ত পরিশ্রম করতে হয়। যুগ যুগ ধরে গ্রাম বাংলার মানুষের এই জীবন ছবির কোনো পরিবর্তন হয় না। এবার দুঃখবাসী হয় না, সেটার উত্তর, দরিদ্র মানুষকে যে শুধু দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে হয় তা নয়, তার উপর সামাজিক শোষণ এবং অত্যাচারও চলে সীমাহীনভাবে। তাই তাদের জীবনে দুঃখ দুর্দশা কখনো পুরনো অর্থাৎ বাসি হয় না। তাদের বাগানে কুন্দ ফুলের হাসি যেমন সত্য, তেমনি সত্য এই যন্ত্রণা থেকে রোজকার এই দুঃখের জীবন। একটি দুঃখের রাত ভোর হলে আরেকটি দুঃখের দিনকে প্রত্যক্ষ করে তারা। এই সুখ দুঃখময় জীবনের পথ চলাও তাই তাদের কখনোই শেষ হয় না। আমরা এই পর্বের পরবর্তী এবং শেষ প্রশ্ন তথা উত্তরে যাই। আগেই বলেছি, আবারও বলি, আমি কয়েকটি মাত্র প্রশ্ন উত্তর সাজিয়ে এনেছি তোমাদের জন্য। এই কটি মাত্র করলেই কিন্তু হবে না। প্রথমত সম্পূর্ণ কবিতাটি তোমরা খুব ভালো করে মুখস্থ করবে, তাহলে যে কোনো জায়গা থেকে উদ্ধৃতি দিয়ে প্রশ্ন করা হোক না কেন তোমরা স্বচ্ছন্দে লিখতে পারবে নিজের ভাষায়। তাহলে চলো আমরা শেষ প্রশ্ন উত্তরটি দেখে নিই। এটিও রচনাধর্মী প্রশ্ন এবং উত্তর। দেড়শো শব্দে উত্তর লিখন কাম্য। প্রশ্নের পূর্ণ মান 5। ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। এখানে একগুঁয়েটার দুরন্ত পিপাসা বলতে কি বোঝানো হয়েছে? পিপাসা ফুরোয় না বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতায় প্রকৃতির জন্য যে মানুষের মধ্যে আকুলতা দেখা যায় তাকেই একগুঁয়ে বলা হয়েছে। একগুঁয়ে মানুষটির মধ্যে রয়েছে প্রকৃতি এবং গ্রাম জীবনের কাছে ফিরে আসবার প্রবল আকর্ষণ, যাকে কবি দুরন্ত পিপাসা বলেছেন। এবার পরবর্তী অংশের উত্তরে যাই। এক সময়ে গ্রাম জীবনকে নিবিড়ভাবে ভালোবেসে মানুষ তার বসতি তৈরি করেছিল। বাংলার মাটিকে হাওয়াকে ভালোবেসে
তারা ঘর বেঁধেছিল। উঠোনের লাউ মাচায় ছোট্ট ফুল ছিল সেই সযত্নে লালিত জীবনের প্রতীক। পরবর্তীকালে নগর সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে স্বাচ্ছন্দ্য এবং সুখের সন্ধানে মানুষ শহরমুখী হয়, কিন্তু শহর জীবন তাকে অর্থ সম্পদের অধিকারী করলেও সুস্থভাবে বেঁচে থাকার সন্ধান দিতে পারে না। ক্লান্তি আর অবসন্নতা ঘিরে ধরে মানুষকে। যন্ত্র সভ্যতার দম বন্ধ করা চাপে হাঁপিয়ে ওঠে সে, ফলে তার মধ্যে তৈরি হয়, তীব্র হয় ফিরে আসবার আরতি। গ্রাম জীবনের সরলতা আর প্রকৃতির সহজতা তার মধ্যে এই ফিরে আসার আকর্ষণ তৈরি করে। মাটিকে, হাওয়াকে ভালোবেসে ফিরে আসা তাই চলতেই থাকে। সারাদিন আপন মনে ঘাসের গন্ধ মেখে আর সারা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে প্রকৃতির কাছে ফিরে আসার যে আকাঙ্ক্ষা, তা মানুষের মনে চিরকালীন, তা কখনোই ফুরোয় না। একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছো, যখন উত্তর লিখেছি আমি তোমাদের জন্য, তোমরাও যখন লিখবে তখন উঠোন এভাবে লিখতেই পারো। কারণ আমরা সাধারণ কথ্য ভাষায়, চলতি ভাষায় আমরা উঠোন শব্দটা বলি। এটা রাঢ়ী যে ভাষা, উপভাষা আমাদের, তাতে আছে, আদর্শ উপভাষা তাতে আছে বাংলার। কিন্তু কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার কবিতায় কিন্তু উঠান লিখেছেন। তাই তোমরা নিজেরা উত্তর লিখলে উঠোন লিখতেই পারো, কিন্তু যখন এই কবিতা থেকে উদ্ধৃতি দেবে, যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, এটা লিখবে না, লিখবে যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া। এবং আবারও ফুরোয় না আর মুড়োয় না ওকার না দিয়ে লিখতে বলছি, যখন তোমরা উদ্ধৃতি চিহ্ন সহ কবির এই কবিতা থেকে উদ্ধৃতি ব্যবহার করবে। আমি আশা করি তোমাদের গোটা কবিতাটা একটু হলেও বোঝাতে পেরেছি। তবে সব থেকে তো বুঝবে তোমরা নিজেরা যখন পড়বে, তোমার কোথায় অসুবিধা, কোনটা দুবার পড়তে হবে, কোনটা তিনবার পড়তে হবে, কোনটা আরো একবার নিজে লেখার চেষ্টা করতে হবে, সেটা সম্পূর্ণ নিজে যখন আয়ত্ত করবে কবিতাটি, তখনই বুঝবে। আশা করি সে পথে আমি তোমাদের একটুখানি এগিয়ে দিলাম। অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা তোমাদের জন্য। খুব ভালো করে তৈরি হও, আর ক্লাস 9 থেকে খুব ভালো নম্বর পেয়ে ক্লাস 10 তোমরা ওঠো। কেমন? আজ এই পর্যন্তই।